নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প, ছবি ক্যানভাস, এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমরা এসে গেছি আবার একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে একটি বিশেষ চিত্র প্রদর্শনীর নাম চতুর্ভুজ। হ্যাঁ, নাম থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছেই। 4 জন শিল্পী রয়েছেন আজকে আমাদের সঙ্গে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই 4 জন শিল্পী বেশ প্রবীণ শিল্পী, অনেকখানি পথ তারা অতিক্রম করে এসেছেন। আর তাদের প্রত্যেকের কাজের ধরন, কাজের মধ্যে দিয়ে তুলে ধরা বার্তা, কাজের স্টাইল, রঙের ব্যবহার, তুলি স্ট্রোক সব কিছু একদম আলাদা আলাদা। তো বেশ বিভিন্নতায় মোড়া একটা এপিসোড হয়ে হতে চলেছে। আর অবশ্যই তার সঙ্গে যখন এত প্রবীণ শিল্পীরা রয়েছেন, অনেক কিছু জানার রয়েছে, অনেক কিছু শেখার রয়েছে। আর সেই সবটার জন্য কিন্তু এপিসোডের শেষ অবধি থাকতেই হবে। তাই খুব বেশি আর ভূমিকা না করে সরাসরি এবার শিল্পীদের সাথেই কথা বলি। চতুর্ভুজেরই একজন, মানে চতুর্ভুজের 4 জনের একজন শিল্পী কুন্তল দত্তকে আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি। কুন্তল দত্তকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনাকে নিয়ে প্রশ্নে যাব, কিন্তু সবার আগে যে প্রশ্নটা না করলে নয়, এই যে আপনাদের গ্রুপ চতুর্ভুজ, এই চতুর্ভুজ নিয়ে যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন। চতুর্ভুজ আমরা শুরু করেছিলাম 2024-এ। আমরা 4 জন একই মনস্কতার লোকজন, মানে আমরা ছবি আঁকিয়ে দীর্ঘকাল ছবি আঁকছি ইন্ডিভিজুয়ালি, কিন্তু এই 4 জন আমরা একসঙ্গে গাঁটছড়া বাঁধলাম 2024-এ, এবং প্রথম শো 2024-এ এই একাডেমিতেই নিউ সাউথ গ্যালারিতে হয়েছিল। এরপর থেকে আমাদেরকে আরও জোরদার করে তোলে আমাদেরই সঙ্গে সহবন্ধু, এবং সেও চতুর্ভুজেরই পরিবারের অংশ হয়ে গেছে, জয়দীপ ঘোষ। মানে এবং তারপরে এবছরে যেটা বড় হলো 25-এর পর থেকে, এটাই 26 সালে যেটা হলো, আমাদের 2 বন্ধু, বিখ্যাত শিল্পী একজন পার্থ দাশগুপ্ত আর একজন ছবি বোদ্ধা দেবদত্ত গুপ্ত, এরা দুজন আমাদের সঙ্গে রইলেন, এবং তারই ফলস্বরূপ আজকের এই 2026-এর এই একটা বৃহৎ প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি। বেশ, এই যে 2026-এ চতুর্ভুজের যে চিত্র প্রদর্শনী চলছে, সেখানে এখনো অবধি এক্সপিরিয়েন্স কীরকম? ভীষণ 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 ভালো। প্রতিদিন অত্যন্ত গুণী মানুষজন, এবং কলকাতা শহরের, কলকাতার বাইরে থেকে শিল্পী বন্ধুরা এবং সমস্ত শিল্পী বন্ধুরা এসেছেন। তাদের কথা আমরা শুনেছি, আমাদের এক্সচেঞ্জ হয়েছে, শেয়ার করেছি, তারা তাদের কথা জানিয়েছেন, এবং একটা সাংঘাতিক একটা আমাদের প্রদর্শনী চলছে। আচ্ছা, প্রদর্শনীর কথা তো হলো, এবার প্রদর্শনীর প্রাণ যারা, সেই শিল্পীদের কথায় সরাসরি যাব। আমি এবার একদম কুন্তলদার গল্প একটু শুনবো। প্রথমেই কিন্তু গ্যালারিতে ঢুকে যেটা চোখে পড়ে আপনার ছবিতে, সেটা হচ্ছে বেশ জিওমেট্রিক্যাল কিছু কাজকর্ম। তো একদম এই যে অন্যরকমভাবে জিনিসপত্রকে প্রেজেন্ট করা, প্রকৃতিকে প্রেজেন্ট করা, জিওমেট্রির মধ্যে দিয়ে প্রকৃতিকে প্রেজেন্ট করা যায়, এই কনসেপ্টটা মাথায় কীভাবে এলো? এই কনসেপ্টটা বলতে, এটা অ্যাকচুয়ালি ওইভাবে ভেবে করা নয়। আমার বেড়ে ওঠা হাওড়ার শালকিয়াতে। হাওড়ার শালকিয়া যারা জানেন তারা জানবেন যে প্রচুর কনজাস্টেড এরিয়া এক সময় ছিল। আজকে তো 10-12 বছর হলো সিগন্যালিং ব্যবস্থা হয়েছে, গাড়ি ঘোড়ার মধ্যে শৃঙ্খলা এসেছে, কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমি বলছি একদম ছোটোবেলায় বেড়ে ওঠার সময় একদম দিন রাত ওই মারপিট, ধস্তাধস্তি, মানুষের কাঁধে উঠে যাচ্ছে, গাড়ির ওপর উঠে যাচ্ছে, একে মারছে ওকে মারছে, এই একটা বিচ্ছিরি একটা বিশৃঙ্খল, এবং এই কম্পোজিশনটা আমাকে খুব নাড়া দিত, এবং আমি কোথাও না কোথাও এটাকে খুব পছন্দও করতাম। হয়তো দিনের এক সময়তে বিকেলবেলাটা দাঁড়িয়ে ওইটা দেখার জন্যই, ওই উত্তেজনা, ওই উষ্ণতা নেওয়ার জন্যই হয়তো যেতাম, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম, এবং ওখান থেকে দেখতাম, এবং মনে হতো এইগুলো যদি ছবিতে আসে। তো এলো অন্যভাবে এলো। আমার ওখানে মসজিদ আছে, গির্জা আছে, মন্দির আছে, বাড়িঘর দুয়ার আছে, সেগুলো একদম আস্তে আস্তে এলো। খুব আগের ছবি, আমি 2002 বা 2000-এর সময় থেকে যদি বলি, সেইখানেতে সেইগুলো ভালো টের পাওয়া যায়। এবং এইখান থেকেই এই যে কম্পোজিশনের একটা টাইটনেস, কম্পোজিশন, এই যে এত মানুষজন, বাড়ি ঘর দুয়ার সব একই রকম চাপছে, এই টাইটনেসটাই আমার কম্পোজিশন হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে এইটাই আমার ডেভেলপমেন্ট হলো, এবং সেখান থেকে ওই যে ব্যস্ততা, নগর কেন্দ্রিকের যে ব্যস্ততা, ওখান থেকে কিছু শার্প লাইন তৈরি হলো।
মানে কাটা কুটি শার্প লাইন এগুলো তৈরি হতে হতে জিওমেট্রিক শেপে আপাতত চলে এলো। এবং ওই যে কিছু ত্রিভুজ জিওমেট্রিক্যাল দেখবেন যে আমার ছবিতে কিছু ত্রিভুজের মতো রঙের ব্যবহার রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো আমার মনে হয় এই যে এগুলো আমার নিজস্ব একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে। ব্রাশের এরম যে স্ট্রোকটা হয় ওইগুলোই যেন সেই স্ট্রোককে ডিফাইন করছে। আর আলো ছায়া এটা তো একটা খুব মার্ভেলাস জিনিস, যে টুকরো টুকরো আলো আমি দেখতে পাই গাছের ফাঁক দিয়ে বিভিন্নভাবে, সেইগুলো আমার ছবিতে উপস্থিত। আর 2015-তে আমার ওই কনজেস্টেড এলাকা থেকে শিফটিং হলো অপেক্ষাকৃত একটু নরম জায়গায় বালি নিশ্চিন্তাতে। সেখানে পরিমাণে গাছপালা বেশি, ফলিয়েজ, সেইটাও ধীরে ধীরে আমার ছবিতে ইদানিং ঢুকতে থাকলো। তারই ফলস্বরূপ দেখবেন ছবিতে বিভিন্ন রকমের কলা গাছ, গাছের ফর্ম যদিও এখানে একদম সেই রিয়েলিস্টিক নয়, রিয়েলিজম নয়, কিন্তু এরকমের গাছ এসেছে, বাড়ি আছে, সঙ্গে ওই কলা গাছের মতো জিনিস আছে, এইগুলো চলছে। এই হচ্ছে আমার ছবির বিষয়। শিল্পী কুন্তল দত্ত, তার তৈরি হওয়ার পেছনের গল্প সেই প্রথম তুলি ধরা থেকে সেটা একটু শুনতেই হবে। সেটা হচ্ছে সে গল্প কীরকম, খুব ছোটোবেলা থেকেই ছবি আঁকার আমার ছিল। আমার বাড়িতে ওই ছবি আঁকার ব্যাপারটা, মানে অন্য কেউ আঁকতো না, বাড়ির সদস্যর মধ্যে সে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি আঁকতে পারি এইটা তারা টের পেয়ে ক্লাস 5-6-এ আমাকে ওই ভর্তি করে দিয়েছিল। ওই হেদুয়ার পেছনে একটা ইন্ডিয়ান মিউজিক অ্যান্ড আর্ট কলেজ বা এই ইনস্টিটিউশন এরকম একটা ছিল। সেখানে আমাকে বাড়ির লোকেরা নিয়ে যেত সপ্তাহে 2 দিন, সোমবার আর বুধবার, এরকম আমি বিকেলবেলা হলে দেখতাম দিদির সঙ্গে দাদার সঙ্গে, তারা কিন্তু নিয়ে যেত, তারা আমাকে এই সুযোগ সুবিধাটা দিয়েছে। তারপর তো 8-9-এ ওঠার পর একটা সবসময় পড়ার চাপ থাকে, ওইগুলো কমে গেল। তারপরে তো ওই ছবি আঁকাটা কিন্তু ধীরে ধীরে চললো। আর আমার বন্ধুবান্ধব ছবি আঁকা যারা আমার ওই কলেজ থেকে, মানে আমার এমনি একাডেমিক কলেজ, মানে পড়াশুনো বিএসসি, তারপর থেকে যখন ছবি আঁকাটা বুঝলাম কোথায় কলেজ এবং কীভাবে এগুলো ভর্তি হতে হয়, তখন 20 বছরের কলেজগুলোর বয়সসীমা ছিল, সেইটা পেরিয়ে গেল। কিন্তু আমাদের যারা ওই কলেজে তখন ঢুকেছিল, আর্ট কলেজের বন্ধুদের সঙ্গে বেরোতাম, আউটডোর ফাউটডোর করতাম ইত্যাদি, মিউজিয়াম যেতাম। এবং ওইখান থেকে এক বন্ধু খবর দিল একাডেমির একটা কোর্স হচ্ছে, সেখানে কোনো এজ লিমিট নেই, দিতে পারিস। আমি তো পরীক্ষা দিলাম, ইন্টারভিউ দিলাম, হয়ে গেল। সেইখান থেকেই ওই 89 সালে যে ঢুকলাম একাডেমির ওই কোর্সটায়, 5 বছর করলাম। ওখান থেকে আমি একদম পুরোপুরি আর অন্য কিছুতে করিও নি, কোনো দিকে ভাবিও নি, এইটাই কন্টিনিউয়াস চলছে। এই যাত্রাটাই হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে। এই যে এখনো অবধি আমরা যে সোসাইটি থেকে বিলং করছি সেখানে কি করে, এইটা একটা বড় প্রশ্ন। এবং যখন কোনো ছেলে বা মেয়ে তারা বলে যে আমি শিল্পটাকে জীবিকা হিসেবে বেছে নেব, কোথাও গিয়ে কিন্তু চারপাশ থেকে খুব সাপোর্ট পাওয়া যায় এমনটা নয়। এই স্ট্রাগলটা কতটা দেখতে হয়েছে? সাংঘাতিক। এটাই তো হচ্ছে সাংঘাতিক একটা স্ট্রাগল। মানে লোকের এই আত্মীয় স্বজন, বিশেষ করে লোকের বলবো, মানে লোকজন অতটা করে না, ধারে না, আত্মীয় স্বজনের আচ্ছা ছবি আঁকো ভালো কথা, এর পাশে কি করছো, চাকরি বাকরি ইত্যাদি, এই যে ব্যাপারটা ইঙ্গিতগুলো বোঝা যায় পরিষ্কার তখন প্রশ্নের উত্তরে। তখন ভাবি যে কি বলবো এদেরকে, কিন্তু খুব ডেসপারেটলি আমি জানিয়ে দিয়েছিলাম, বাড়িতেও জানিয়ে দিয়েছিলাম, দেখো ছবি এঁকে আমি আমারটা চালিয়ে নেবো। এবং সে কারণে আমি এখনও পর্যন্ত ছবি দিয়েই সমস্তটা করতে পারি। হ্যাঁ, কিছু ওই যাকে বলে হয়তো এই টিউশন ফিউশন, এগুলো ইনস্টিটিউশন পরে করেছি, নিজের একটা ইনস্টিটিউশন তৈরি করেছি অঙ্কুর আর্ট স্কুল নাম দিয়ে, এবং সেখানের কার্যকলাপও খুব ভীষণ ভালো। সালকিয়ায় যারা জানেন তারা দেখবেন। আর তারপরে এইভাবে আমি আমার একটা বোধ বুদ্ধিতে বোধহয় এসে গেছিলো, সোজা পথে চললে রাস্তা হারাবে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে এতটাই রিজিডলি আমি কাজটা করে গেছি এবং এখনও করছি। ছবির স্টাইলের গল্পটা তো শুনলাম, কিন্তু সবচেয়ে পছন্দের মিডিয়াম কোনগুলো? অবশ্যই অ্যাক্রেলিক আপাতত। আর একটা পছন্দের মিডিয়াম অবশ্যই আছে, যেটা ছোট ফরম্যাটে আমি কাজ করি দিনরাত, সেটা হচ্ছে ওয়াটার কালার। আমার ভীষণ পছন্দের একটা জিনিস। ইঙ্কের ওয়াটার কালার, কিছু বাইরের ওই ছোটো ঘরে আমাদের ছবি আছে দেখবেন, কিছু ছোট ছোট কাজ আমরা সবাই রেখেছি, সবাইকার কাজ রয়েছে ওখানে। আমার ওখানে মেনলি ওই ড্রয়িং ওয়াটার কালার বেস। ড্রয়িং ওয়াটার কালারটা আমার মার্ভেলাস, অসাধারণ লাগে। আর অ্যাক্রেলিক তো রয়েছে, অ্যাক্রেলিককে একটা সুন্দর একটা প্রেজেন্টেশন, লেয়ার আফটার লেয়ার কাজ করি আমি। কখনো ওপেক হয়ে যায়, কখনো ট্রান্সপারেন্সি রেখে দিই। এইটা দারুণ মজার একটা জিনিস।
না অবশ্যই, এবং এই যে এত অসাধারণ ছবি, সেই ছবিতে মনোক্রোমের পাশাপাশি রঙের স্বচ্ছতা থেকে শুরু করে একই রঙের বিভিন্ন ব্যবহার, আমরা হয়তো ভাবতেই পারি না কখনো যে গাছ, আকাশ, সমুদ্র সব এক রঙের হতে পারে। সেই অসম্ভবটাকে কিন্তু শিল্পীর তুলিতে সম্ভব করে তোলা সম্ভব, একেবারেই সম্ভব করে তোলাটা যায়, সেটার একেবারে হাতে নাতে প্রমাণ করে দিয়েছেন কুন্তলদা। অসাধারণ বেশ একটা কথোপকথন হলো। তবে হ্যাঁ, আমাদের সাথে কিন্তু আজকে এই চতুর্ভুজের বাকি তিনজনও রয়েছেন। এবার চলুন একে একে তাদের সাথে কথা বলি। তবে তার আগে কুন্তলদাকে ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ আসার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। না, এরকম শিল্পীদের সংস্পর্শে এসে আমরা অত্যন্ত সমৃদ্ধ হই, আর তাদেরকে যখন দর্শকদের কাছে তুলে ধরতে পারি সেটা একটা আলাদাই অনুভূতি, সেটা প্রকাশ করার নয়। তবে যাই হোক, এপিসোডের সময় তো ধরা বাঁধা, তাই এবার একে একে আমাদের চতুষ্কোণের বাকি এই চতুর্ভুজের বাকি তিন ভুজের দিকে এগোতে হবে। আচ্ছা, এই ঘরে এখন আমরা পেয়ে গেছি চতুর্ভুজের আরও একজন সদস্য শিল্পী দেবাশিস ধারাকে। দেবাশিস ধারাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, অ্যাবস্ট্রাক্ট কেন? না, অ্যাকচুয়ালি এটা আমার পিওর অ্যাবস্ট্রাক্ট নয়, কিন্তু কেননা এখানে তো মানে সেমি অ্যাবস্ট্রাক্ট বলা যেতে পারে, পিওর অ্যাবস্ট্রাক্ট এটা নয়। আর আমি মেনলি মানে সোশ্যাল ইয়েটা নিয়ে কাজ করি তো, আর এবং ফিগারেটিভ আমার অটোমেটিক্যালি চলে আসে, কেননা কলকাতায় থাকি বা ভারতে জনসংখ্যা অত্যাধিক, তো আমি মানুষই দেখি, ন্যাচারালি ওটা আমাকে এফেক্ট করে, তো তাদের সাইকোলজিক্যাল জায়গাটা নিয়ে মেনলি কাজ করি। এটা তো বেশ আপনার কাজের মধ্যে প্রথমেই চোখে পড়ে একটা অন্যরকম স্টাইল, অন্যরকম স্ট্রোক। তো হঠাৎ করে এই যে স্টাইল বা স্ট্রোকটা কথাটা নয়, আমার কাজটা একটু অন্যরকম, বলতে একটু কি বলবো, একটু ভায়োলেন্ট টাইপের সকল, তো একটা অস্থিরতা আছে, তো সেটা আমি মনে করি যে এই এখনকার যুগে সমাজে আর কি এটা সবাইকার মধ্যে আছে। আর এটাকে তো এই রং বা এই এত রাফ মানে ব্রাশ হ্যান্ডেলিং বা এই জায়গাটা, এটা ন্যাচারালি ওই একটা ওই অস্থিরতা থেকেই চলে আসে আর কি, আমার চলে এসছে ওইভাবে। আর একদমই মানে শিল্পীর ক্যানভাসই তো সমাজের দর্পণ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমার আমার বলতে পারেন মনের ডায়েরি আর কি, রোজগার ইয়ার এফেক্টটাই পড়ে। একদমই অ্যাকচুয়ালি লেআউট করে ছবি আঁকি না, আমার স্টার্ট করি একরকম চেঞ্জ হতে থাকে, মানে পুরোটাই ভীষণ ভীষণভাবে সমাজকেন্দ্রিক এবং বাস্তবমুখী কাজ। তো আমি এরপরে যে প্রশ্নটা না করলে নয়, সেটা হচ্ছে কাজ তো দেখছি অসাধারণ, সেই যে কাজের একদম অন্যরকম ব্যাপার, ইউনিক ব্যাপার, সেটার পেছনের গল্পটাও একটু শুনলাম। কিন্তু কোনো একজন শিল্পীর সাথে যখন কথোপকথন হয়, তাদের কাজ দেখি, তাদের কাজের গল্প শুনি, যে প্রশ্নটা না করলে নয়, এর শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা বলতে অ্যাকচুয়ালি যদি বলি তো অ্যাকচুয়ালি আমরা 89-এ ইন্ডিয়ান আর্ট কলেজে ঢুকি। আমরা সেইভাবে কলেজে গিয়ে যে একটা প্রপার ক্লাস হওয়া বা টিচারদের পাওয়া, মাস্টারমশাইদের, সেটা প্রথম 2-3 বছর আমরা কিন্তু ওইভাবে পাইনি। যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের সিনিয়র দাদাদের কাছ থেকে হেল্প। আর ওই সময়টা ওই রকমই ছিল, ওরা প্রচণ্ড একটা বোহেমিয়ান টাইপের ছিল, তো ওইটার শুরুর এফেক্টটা কিন্তু ওইটা। এক্সপিরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে আমার যেটা আমাকে সবথেকে বেশি এফেক্ট করে, আমার এই মানে কলকাতা শহরটা বলুন বা ভারতবর্ষ, আমি ঘুরে বেড়াই বা ইয়ে করি, আমি একটা জিনিস দেখি যে এখানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানে কমন কিছু সমস্যা আছে আর কি, এবং এই মানে মডার্ন লাইফের একটা ভয়ঙ্কর টেনশন। আজকে একজন জানেন না যে কাল সকালে তার চাকরিটা আছে কি না, রাতে ঘুমোতে পারে না, এগুলো কিন্তু আমাকে ভীষণভাবে এফেক্ট করে। সেইখান থেকে কিন্তু খুব মানে আমি সাইকোলজিক্যাল জায়গা থেকে ছবিটা আঁকি, এমনকি 2-3টে ছবিতে আমার এই মিডল ইস্টের যুদ্ধও ঢুকে গেছে। এবার একটু চতুর্ভুজ প্রসঙ্গে আসি। চতুর্ভুজের সঙ্গে যোগসূত্র কিভাবে হলো? চতুর্ভুজের সঙ্গে যোগসূত্র বলতে আমরা, এটা আমাদের 3rd এক্সিবিশন গ্রুপ চতুর্ভুজের। অ্যাকচুয়ালি আমরা 3 জন, মানে আমি, প্রদীপ আর সুশান্ত, আমরা ক্লাসমেট। আর কুন্তল হচ্ছে আমাদের এই মানে ও অন্য আর্ট কলেজ থেকে পড়েছে, কিন্তু আমাদের মানে খুবই ক্লোজ বন্ধু এবং অনেক দিনের বন্ধু আর কি। তো আমরা আর কি ওই যা হয় আড্ডা মারতে মারতে একটা সময় ডিসিশান নেওয়া হলো যে না ঠিক আছে, একসঙ্গে করে এক্সিবিশন করবো আর কি।
তো সেইখান থেকেই চতুর্ভুজের উৎপত্তি আর কি। বেশ বেশ। আর এইরকমভাবে যখন এরকম প্রবীণ শিল্পীরা একসাথে হয়ে এক্সিবিশন করেন এবং বিশেষ করে যখন তাদের প্রত্যেকের কাজের স্টাইল আলাদা থাকে, কাজের বিষয় আলাদা থাকে এবং বার্তাটা একদম আলাদা আলাদা ফরম্যাটে থাকে, তখন কিন্তু সেই এক্সিবিশনটা শুধুমাত্র দর্শকদের মনোগ্রাহী নয়, সেটা যারা নবীন শিল্পী তাদেরও শেখার একটা দুর্দান্ত জায়গা হয়ে ওঠে। দেবাশিসদাকে ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ এত শক্ত বিষয়, এত কঠিন বিষয়গুলো এত সরলভাবে উপস্থাপন করার জন্য। তবে হ্যাঁ, আমাদের সাথে কিন্তু এই চতুর্ভুজের আরও দুই বাহু রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চতুর্ভুজের আরও একজন শিল্পী সুশান্ত কর্মকার। সুশান্তবাবুকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে চতুর্ভুজ সম্পর্কে আমরা বেশ ভালো মতো জেনে গেছি, তাই সরাসরি এবার শিল্পীকে নিয়েই প্রশ্নে যাব। ল্যান্ডস্কেপ এবং ভিন্ন রকম রং তাতে ব্যবহার করা, বেশ অন্য রকম একটা ইউনিক স্টাইল ল্যান্ডস্কেপের মধ্যে, এইভাবে ল্যান্ডস্কেপকে প্রেজেন্ট করার কথা মাথায় কিভাবে? এটা ঠিক আমি নামকরণ ল্যান্ডস্কেপ দিইনি, এটার নাম দিয়েছি প্রথমে মাইন্ডস্কেপ। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার এখানে লেখা আছে আমার না খুব শিফটিংয়ের লাইফ কেটেছে। বাংলাদেশ থেকে এদেশে আসা, এদেশে এসে বিভিন্ন জায়গায় সেটেল হতে হতে কলকাতায় সেটেল, তারপরে আবার আমি দিল্লি চলে গেছি। দিল্লিতে 20 বছর ছিলাম, বিভিন্ন রকম জাতির সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। যে সেই শিফটিং থেকে আমার প্রতি বছর, আপনি গত বছরে আমাদের এরকমই ফর্মে এক্সিবিশনটা হয়েছিল, কোনো কারণে হয়তো আসেননি, সেবারে এক ধরনের কাজ করেছিলাম, এবারে একদম অন্য ধরনের কাজ। এবারের কাজটা হচ্ছে কি আমার মাইন্ডস্কেপ। আমি খুব ট্রেন জার্নি করতে করতে আমি ট্রেন থেকে যেটা দেখি, সেখানে টোটাল সবটাই দেখুন আমার কাজের ভিতরে খুব প্যাস্টেল শেড আর খুব মেলানো মেশানো একটু আছে। স্ট্রং কালারের কারণে স্ট্রং হয়েছে, কিন্তু লাইনিং কিন্তু অত স্ট্রং নয়। তো সেটা কেন হয়েছে, যে আমি যখন স্পিডে ট্রেনে যাচ্ছি সবটাই দেখছি, আবার সবটাই জন্য আবছা আবছা লাগছে। আমার দেখবেন দূরে কোনো হাইট গাছ দেখায়নি, কারণ যখনই খুব স্পিডে গাড়ি চলে তখন ওই গাছগুলো ল্যান্ডের সাথে মিশে গিয়ে জন্য ওটা ল্যান্ডেরই ফর্ম নেয়। খুব দূরে পাহাড় টাহাড়গুলো ক্লিয়ার দেখা যায়, সেই তখন আমি ওইগুলো ওইভাবে করেছি। আর এই রিদিমটা রেখেছি, ওই যে চলতে গিয়ে যে ব্যাপারটা থাকে, নড়তে নড়তে গাড়ি দুলতে দুলতে যায়, কোনো লাইনে আমি যেন স্ট্রং স্ট্রেট বা সোজা দেখতে পাই না, সেটাই। আর প্লাস কালারের সাথে কালার এই ভ্যারিয়েশনটা কী হয়, এটা মেমোরি থেকে করা, তো আমি তো কোনো পার্টিকুলার স্পটকে আমি এখানে আইডেন্টিফাই করছি না। আমার দেখা হয়তো 10 বছর আগের, সেটা কোথাও রয়ে গেছে, এখন দেখছি সেটাও রয়ে যাচ্ছে। এই দুটো মার্চ করে গিয়ে একটা অদ্ভুত শেপ আছে, সেই শেপটাকেই দিয়েছি। এই যে অসাধারণভাবে প্রকৃতির ছন্দ এবং তার সঙ্গে যখন যান্ত্রিকতার ছন্দ একসাথে হয়, সেটাকে রঙের ছন্দে ফুটিয়ে তোলা অসাধারণ একটা। সেখানে হচ্ছে আমার বক্তব্য আছে কি, যে আমাদের যে এবার ইয়ে করেছেন, ডিজাইন করেছেন পার্থ দাশগুপ্ত, আর কিউরেশন হচ্ছে দেবদত্তর লেখা, এবং এই করেছে কি যে এদের পার্থর একটাই কথা সেখানে হচ্ছে কি, যে আগে শিল্পীকে দেখবে, শিল্পী কোন জায়গা থেকে উঠে আসে, তার অভাব, তার পরিশ্রম, তার যুদ্ধ, সব কিছু। কিন্তু হয় আমাদের প্রত্যেক 4 জনের ভেতরে দেখবেন কারোর ভেতরে কিন্তু ওই খুব দুঃখ কষ্ট কোনো ছবিতে নেই, কিন্তু আনন্দ। আমরা কষ্ট করছি সেটাও এখানে কেন দেখাবো, আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা নিজের প্লেজারের জন্য ছবি আঁকি। নিজের প্লেজারে কখনো এই পাওয়ার, এই আমাদের সমাজ ব্যবস্থা, এই রাজনীতি ব্যবস্থা, এই যুদ্ধ, সে একদল লোক দেখাচ্ছে, আমরা ওতে নেই। মানে আমিও বিশেষ করে যে আমার বন্ধুরাও নেই, দেখবেন সবই হচ্ছে কি একটা শান্তি। আমিও যেটাই কি আনন্দ পাচ্ছি, ল্যান্ডস্কেপ বলুন বা সিটিস্কেপ বলুন বা যাই বলুন, ভিলেজস্কেপ বলুন বা হাটে বাজারে বলুন, যে ছবিগুলো আঁকছি কি আমার নিজের আনন্দে। আমার এটা হচ্ছে বাৎসল্যতা। কিন্তু আমি তো যে পরিস্থিতিতে আমি বিলং করি, হয়তো অভাব অনটন নেই, কিন্তু স্পেসের প্রবলেম, অনেক কিছু সমস্যা, রাস্তাঘাটে চলার সমস্যা, তার ভেতরে আমি যেটা করি কিন্তু আমার নিজের আনন্দ খুঁজে পাওয়ার জন্য। সেখানে কিন্তু এই পাওয়ার বা একটা কিছু যে যুদ্ধ চাই, অমুক চাই, সেটা আমার ভেতরে নেই। আমি নিজের আনন্দের জন্য ছবি আঁকি, এবং সেই আনন্দটা আপনাদেরও ভালো লাগছে, এই জন্য এটাই করে যাচ্ছি আমি। আমার কাছে প্রোটেস্ট, কোনো ক্ষোভ, আমার কোনো অভিযোগ নেই দুনিয়াতে। এটা থাকবেই, এটা চিরন্তন সত্য। পৃথিবীর শুরু থেকেই ক্ষোভ ছিল, পরিশ্রম ছিল, লড়াই ছিল, এখনও আছে। ওটা আমি আর নতুন করে দেখানোর কেউ নেই, অনেক আগে দেখিয়ে দিয়েছে সবাই, দেখাচ্ছে, এখনও দেখাচ্ছে। আমার কাছে এই ল্যান্ডস্কেপ পরের বার হয়তো একটু অন্যভাবে ভাববো। আবার আমি কোনো স্থিরভাবে থাকি না, আরও এই কারণে
যে কোনো গ্যালারি আমার পেছনে নেই, যে এই ছবিটা পছন্দ হয়েছে আমাকে যুগ যুগ ধরে এটারই রিমডেলিং করতে হবে। আমার গ্যালারি নেই, আমার কোনো ভয় নেই, আমার কোনো চাহিদা নেই, আমার কোনো ডিমান্ডও নেই, কেউ হুইপও করে না। আমি এবার এই করছি, পরের বার অন্য করবো, হয়তো শুধু হিলস্কেপই করে যাব বা হয়তো সিস্কেপই করে যাব, আমি কোনো বাধা ধরা না। এটা অনেকেই আমাকে বলে যে তোমার ছবি এই দেখছি, এই ওই দেখছি ওই, কারণ আমার ভিতরে অস্থিরতা কাজ করে এসছে আজকে 40 বছর ধরে, এখান থেকে সেখান, সেখান থেকে শিফটিং। আমি স্থিরভাবে কোথাও বসে কাজ করিনি, বা আমি করতেও চাই না, এটা আমার ভালোই লাগে জন্য, এটাই বাস, এইভাবেই আমি কাজ করছি। না, শিল্পী যখন এতটা মুক্তমনা তখন তার কাছে একটা প্রশ্ন রাখতেই হয়, একজন শিল্পী হিসেবে দর্শকদের জন্য আপনার কি বার্তা? দর্শকদের বার্তা যে সবার ভিতরে আনন্দ, সবাই সাংসারিক বলুন, সব কিছু সমাজ ব্যবস্থা সব নিয়ে সবসময় টেনশন। এই যদি সাপোজ গ্যাস নেই, অমুক নেই, তমুক নেই, দেখুন একটা ফুটপাতের বাচ্চা বা ফুটপাতে যারা রয়েছে দেখুন দিব্য আনন্দে খেলছে, তাদেরও পেটের খাবারের দরকার আছে, আমাদেরও দরকার আছে। তাহলে কি সবাই তো আমরা লড়াই করে যাচ্ছি। এই লড়াইটা ঠিক আছে, সব জায়গায় টিভিতে লড়াই দেখাচ্ছে, কাগজে লড়াই দেখাচ্ছে, পাড়ার মোড়ে মোড়ে বক্তৃতায় লড়াই দেখাচ্ছে, কীভাবে বাঁচবো, কী করে, কী হবে, পরের দিন চলবে কী করে। আমরা ওই জায়গা থেকে তারপরে যে শান্তি, যে মনের, আমরা শান্তিটাকে দিতে চাই। আপনি বিবেকানন্দর কোনো একটা আশ্রমে যান বা রামকৃষ্ণের আশ্রমে যান, ওখানে যে এটা প্রার্থনার ঘরে ঢুকবেন, সেখানে সব ভুলে গেছেন কিন্তু শান্তি। ওরা কিন্তু ওইটাই ক্রিয়েট করেছে, যে তুমি তো সারা সময় 24 ঘন্টার ভেতরে 18 ঘন্টাই অস্থিরতায় রয়েছে, 2টি ঘন্টা এখানে থেকে তুমি শান্তিটা নিয়ে যাও। আমি সেই মেসেজটাই দিয়ে শান্তি চাই, লোকের মুখে আনন্দ, হাসি ফোটাতে চাই। অনেক ধন্যবাদ সুশান্ত দাকে, খুব সুন্দর করে কিন্তু এই যে শান্তির বার্তাটা তুলে ধরা, এবং তার ছবিও কিন্তু দেখে বেশ চোখে মনে শান্তি লাগে, আর সেটা বেশ সত্যি আমরা তাতে খুবই প্রসিদ্ধ হলাম। এবং এত সুন্দর কথাবার্তা যখন দর্শকদের সঙ্গে শেয়ার করে নেওয়া যায় না, কথাতেই বলে যে জ্ঞান বা ভালো জিনিস, যে কোনো ভালো জিনিস, সেটা যখন শেয়ার করে নেওয়া হয়, সেটা যখন ভাগ করে নেওয়া হয়, সেটা আরও বাড়ে। তো এইরকম কনভারসেশন, যেটা থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু জানি, আমাদের মনে একটু শান্তি পাওয়া যায়, সেগুলো যখন দর্শকদের কাছে তুলে ধরতে পারি, আর সত্যি সেই বিষয়ে আমাদেরও নিজেদেরকে ভাগ্যবান মনে হয়। যাই হোক, আমাদের সঙ্গে চতুর্ভুজের আর একজন শিল্পী আজকে রয়েছেন, চলুন এবার তার সাথে কথা বলি। আমাদের সঙ্গে এখন রয়েছেন আজকের শীর্ষ শিল্পী প্রদীপ ঘোষ। প্রদীপ দাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, গ্যালারিতে ঢুকেই 3টে বিশাল সাইজের ক্যানভাস চোখে পড়ছে, বেশ অন্যরকম স্ট্রোক, অন্যরকম স্টোরি। তো এই ক্যানভাসের পেছনে স্টোরিটা একটু যদি শোনানো যায়। স্টোরিটা অ্যাকচুয়ালি আমি একটু সমাজকে কনসাস করতে চাই, সাধারণ সমস্ত লোকের কাছে আমি একটা মেসেজ দিতে চাই যে মানে এই চূড়ান্ত যুদ্ধ, এই মানুষের অস্থিরতা, মানসিক অস্থিরতা, এর মধ্যে একটু নেচারকে যারা ভালোবেসে নেচারের কাছে পৌঁছাতে পারলে মানুষের মনে হয় অস্থিরতাটা একটু কমবে, বা মানুষের নেচারকে একটু ধ্বংস করার পরিবর্তে যদি একটু কনজার্ভ করা যায়, তাহলে মানুষের মনে হয় শান্তি ফিরবে বা মানুষের আরও স্থিরতা ফিরবে। এই জন্য আমার মেসেজ থাকবে গো গ্রিন বলে, মানে নেচারের কাছে যাওয়া সমস্ত লোকের কাছে, এটাই আমার মেসেজ থাকবে। এটাই আমি ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করেছি, যেটা গ্রামের দৃশ্য, মেনলি ভিলেজ হাট, তারপরে মাটি ভিলেজের রাস্তা, এইগুলো একটু দেখিয়ে যার মধ্যে ছবি হতে পারে, সেই ছবিটা কিভাবে হয়, সেই জায়গাগুলো আমি একটু দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, মেনলি কোন ধরনের মিডিয়ামগুলো ইউজ করা হয়েছে? আমি এখানে অ্যাক্রেলিক ব্যবহার করেছি, ক্যানভাসের ওপর অ্যাক্রেলিক ব্যবহার করেছি। এটাই কি সবচেয়ে পছন্দের মিডিয়াম? না, আমার পছন্দের মিডিয়াম আছে অয়েল, কিন্তু অয়েল এত কস্টলি, আমার পক্ষে এই বড় ক্যানভাস অয়েল দিয়ে করা সম্ভব না। আচ্ছা, এই একটা প্রশ্ন না করলে আজকের এপিসোডটা একদম ইনকমপ্লিট থেকে যাবে। 4জন শিল্পীকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি, 4জন বেস্ট সিনিয়র আর্টিস্ট। তাই তাদের কাছে না এই অনুষ্ঠানের শেষে এই প্রশ্নটা রাখতেই হয়, যারা আগাম শিল্পী, যে সমস্ত ছেলেমেয়েরা সবে এই রাস্তায় পা ফেলছে, যে দীর্ঘ পথটা আপনারা পেরিয়ে এসেছেন, তারা সবে সেখানের প্রতি হতে চলেছে পোটেনশিয়াল আর্টিস্ট যারা, তাদের জন্য আপনাদের কি বার্তা? তাদের জন্য বার্তা একটু নেচার বা এই যে ছবি আঁকার মূল রহস্য, যেটা যে এই প্রকৃতি বা পরিবেশ, আমি যে পরিবেশে থাকি সেই পরিবেশটাকে ভালো করে দেখা,
বা প্রকৃতি দেখে ছবিটা আঁকা। এখন সবাই যেটা করে ওই ফোনে বা ক্যামেরায় ছবি তুলে নিয়ে সেটা করে ড্রয়িং করছে বা শিখছে, এটা নয়। আর যেটা হচ্ছে প্রচুর সময় দিতে হবে, একটু সময় দিয়ে কাজটা করতে হবে। একদমই একদমই। ওঙ্কার বাংলার তরফ থেকে প্রদীপ দাকে অনেক ধন্যবাদ। আর এই যে সহজে কোনো কিছু হয় না, সেটার পেছনে শ্রম দিতে হয়, সেটার পেছনে নিজের মাথাটাকেও খাটাতে হয়। এই কথাটা বোধহয় শুধুমাত্র যারা নবীন শিল্পী তাদের জন্য নয়, আপনার আমার মতো প্রত্যেকটা সাধারণ মানুষের মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার। কারণ আমরা কোথাও গিয়ে প্রত্যেকেই নিজের নিজের ভালো লাগার কাজ বা নিজের নিজের প্রফেশনটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি। আর সেই প্রফেশনে, সেই ভালো লাগার কাজে, সেই প্যাশনের দিক দিয়ে সাকসেস হওয়ার মূল মন্ত্র কিন্তু এটাই। আজকে বেশ জমজমাট একটা এপিসোড হলো। 4 জন প্রবীণ শিল্পী যারা মনে প্রাণে রঙেতে তুলিতে কিন্তু একেবারে তরুণ, তাদের সাথে এই অসাধারণ যে ইন্টারাকশনটা, সেটা আপনাদের সামনে তুলে ধরতে পেরে সত্যি আমরাও সমৃদ্ধ হলাম। আর এত সুন্দর একটা এপিসোডের শেষে খুব বেশি উপসংহার দেওয়া একেবারেই ঠিক নয়, তবু শেষে এই কথাটাই বলবো, এই যে শিল্পীরা তাদের আলাদা আলাদা স্টাইলের মধ্যে দিয়ে, আলাদা আলাদা প্যাটার্নের মধ্যে দিয়ে বার্তা কিন্তু একটাই তুলে ধরতে চাইছেন। কোথাও গিয়ে আমাদের সুস্থতা, আমাদের মনের সুস্থতা, আমাদের সমাজের সুস্থতা, আমাদের চারপাশের পরিবেশের সুস্থতা। তাই কোথাও গিয়ে এবার আমাদের ওপরও দায়িত্ব বর্তায় এগুলো নিয়ে ভাবার, এগুলো নিয়ে করার। কারণ দিনের শেষে আমাদের মতো সাধারণ মানুষদের হাতেই সবটা। আমরা যদি নিজেরা এগিয়ে না আসি, তাহলে কিন্তু শিল্পীদের চেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে। আর আমাদের শিল্পীরা তো আমাদের সম্পদ, তাদের বার্তাকে টিকিয়ে রাখতে, তাদের বার্তাকে ফলপ্রসূ করতে, তাদেরকে কাজ করার জায়গা করে দিতে বোধহয় আমাদেরও একটু দায়িত্ব বর্তায়। যাই হোক, আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।